নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। পশ্চিমবঙ্গে রাজনীতি যেভাবে হঠাৎ করে বদলে গেছে, অর্থাৎ পরিস্থিতি যেভাবে বদলে গেছে, তাতে কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষে অনেক সুবিধা হয়ে গেছে এবং এই সুবিধাটা আরও বেশি কাজে লাগবে যদি বিজেপি বেশ কিছু ডিসিশন নিয়ে ফেলে। এবং যে ডিসিশনের মধ্যে অবশ্যই আছে এই মুহূর্তে ঘোষণা করে দেওয়া দুটো লোকসভা কেন্দ্রে কে কে প্রার্থী হবে। চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা। আপনারা জানেন গতকাল থেকে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি এই রাজ্যে সম্পূর্ণ বদলে গেছে। কারণ নওশাদ সিদ্দিকী, আইএসএফ এর নওশাদ সিদ্দিকী তিনি ঘোষণা করেছেন যে তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়াবেন না এবং তিনি বাদবাকি অনেকগুলো কেন্দ্রে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন, যার মধ্যে উলুবেড়িয়া আছে, যার মধ্যে আছে যাদবপুর, অর্থাৎ অনেকগুলো লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রগুলোতে নিজেদের প্রার্থী তালিকার নাম দিয়ে দিয়ে আইএসএফ বুঝিয়ে দিয়েছে যে সিপিএম এর সঙ্গে তাদের আর সমঝোতা হচ্ছে না। অর্থাৎ আইএসএফ প্লাস সিপিএম প্লাস কংগ্রেস, এই যে একটা ইন্ডি মার্কা পিন্ডি চটকানো জোট, যদিও ইন্ডি জোট এখানে বলা যাবে না, কারণ আইএসএফ ঢোকার সঙ্গে সঙ্গে ইন্ডি জোটের অস্তিত্ব শেষ হয়ে যেত। তাই আইএসএফ আলাদাভাবে লড়াই লড়ছে এবং এখানে বাম কংগ্রেস এবং আইএসএফ এর জোটটা এতদিন পরে মনে হয় ভেঙে গেল। মনে হয় বলছি কেন জানেন, এখনো কোনোদিন রাজনীতিতে শেষ কথা বলা যায় না। শেষ মুহূর্তে আবার সিপিএম বলতেই পারে আমরা সমর্থন করছি। তবে নওশাদ সিদ্দিকী যে ডিসিশন নিয়েছে সেই ডিসিশনের পরে কিন্তু এই রাজ্যে পুরোপুরি রাজনৈতিক পরিস্থিতি পুরো বদলে গেছে। আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দিয়েছে, যেমন ধরুন যাদবপুর, উলুবেড়িয়া, এই সব জায়গায় আইএসএফ কিন্তু নিজেদের লোককে জেতানোর জন্য লড়বে এবং জেতানোর জন্য লড়লেই যে ভোটটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট বা মুসলিম ভোট। যে মুসলিম ভোটের উপর ভর করে সিপিএম, তৃণমূল বা কংগ্রেস সবাই দাঁড়িয়ে থাকে, সেখানে আইএসএফ যদি প্রার্থী দেয় তাদের ভোট থেকে কিন্তু কিছুটা ভোট বেরিয়ে যাবে। এই কিছুটা ভোট বেরিয়ে যাওয়াটাই কিন্তু আগামী দিনের পুরোপুরি রাজনীতির যে পরিস্থিতি তার বদল করতে চলেছে। যাদবপুর থেকে সায়নী ঘোষ ড্যাং ড্যাং করে জিতে যাওয়ার জায়গা যেটা ছিল, সেটা কিন্তু আইএসএফ এর প্রার্থী দেওয়ার ফলে আটকে গেল। বাম প্রার্থী সেভাবে ভোট পাবে বলে আমার মনে হয় না, তবে লড়াই হবে। বিজেপি কিন্তু এখানে অ্যাডভান্টেজ পেয়ে যাবে। এরকমই একটা চিত্র কিন্তু চারিদিকে উঠে আসবে, অর্থাৎ উলুবেড়িয়াতেও একই চিত্র হবে, ভোট কাটাকাটি হবে। তবে হ্যাঁ, বেশ কিছু জায়গায় যেখানে যেখানে তৃণমূলের দাপট বেশি আছে সেখানে আইএসএফ কিছু হয়তো করতে পারবে না, অর্থাৎ তাদের লড়াই নোটার সঙ্গেও হয়ে যাবে, এটাও বাস্তব সত্যি। সিপিএম বা অন্য কোনো দল সেখানে ফ্যাক্টর হবে না, তবে হ্যাঁ সিপিএম এর ভোট কিন্তু কাটবে। এইরকমই যখন একটা চলছে পরিস্থিতি, ঠিক তার মধ্যে বিজেপি এখনো পর্যন্ত দুটো ক্যান্ডিডেট তারা ঘোষণা করতে পারেনি। এক তো হচ্ছে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকীর ওপর ভরসা রেখে বিজেপি যে রাজনৈতিক অদূরদর্শিতার পরিচয় দিয়েছে এটা কিন্তু নিশ্চিত। এবার আপনি বলবেন কেন? এটা তো দূরদর্শিতা হওয়া উচিত ছিল, প্রথম দিনই বোঝা উচিত ছিল নওশাদ সিদ্দিকী কিন্তু ওখানে দাঁড়াবে না, কারণ নওশাদ সিদ্দিকী দাঁড়ানোর মতো জায়গায় নেই। নওশাদ সিদ্দিকীর ঘাঁটি বা নওশাদ সিদ্দিকীর দম বা বল, এটা কিন্তু সবকিছুই যাদবপুর কেন্দ্রিক, অর্থাৎ যাদবপুর লোকসভায় কিন্তু তাদের দম আছে। সেখানে তিনি দাঁড়ালে একটা আলাদা কথা ছিল, কিন্তু তিনি চ্যালেঞ্জ ঠুকে দিয়েছিলেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। আর সেখানে সবাই অপেক্ষা করেছিল যে এবার নওশাদ সিদ্দিকী দাঁড়ালেই অভিষেক ব্যানার্জির ভোট কাটবে এবং ফলত আমরা জিতে যাব। এই যে জিতে যাব বা নওশাদ সিদ্দিকীর ওপর ভরসা করা, এটা যে ভুল হয়েছে এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। সিপিএমও একই জিনিস করেছে, বিজেপিও একই জিনিস করেছে। বিজেপি তাদের প্রার্থী তালিকার নাম ঘোষণা করেনি। বিজেপি কেন করেনি এই কথাটা কিন্তু আর কেউ বলবে না, এখন সবাই বলবে বিজেপি নওশাদ সিদ্দিকীর জন্য অপেক্ষা করেছিল। দেখুন, আরও একটা আসন, যে আসনটা নিয়ে আমি বারবার বলি আপনাদের, সেটা হচ্ছে আসানসোল। আসানসোলে কেন্দ্রীয় বিজেপি একটা ভুল প্রার্থী চয়েস করেছিল, মানে পবন সিং, এবং সঙ্গে সঙ্গে সেখানে দেখা গেছে পবন সিং নিজে থেকেই বলেছে না আমি দাঁড়াবো না। তারপরে সঙ্গে সঙ্গে উচিত ছিল ওখানে ভূমিপুত্র জিতেন্দ্র তিওয়ারিকে দাঁড় করে দেওয়া। জিতেন্দ্র তিওয়ারি ছাড়া আসানসোলে কেন্দ্রে কেউ কাউকে কেউ দাঁড়িয়ে জিতিয়ে দেবে এই জায়গায় কিন্তু আমার বিশ্বাস হয় না কেউ আছে বলে। বিশ্বাস করুন আপনি যে যাই বলুন, আমি বিশ্বাস করি জিতেন্দ্র তিওয়ারি একমাত্র পারবে ওই জায়গাটাকে লড়াই লড়তে এবং জিততে। কারণ যদি আপনি অবাঙালি ভোট দেখেন সেখানে জিতেন্দ্র তিওয়ারি একটা ফ্যাক্টর কাজ করবে, আবার বাঙালি ভোট যদি বলেন সেটাও জিতেন্দ্র তিওয়ারি, কারণ উনি বাঙালি বিহারি, মানে অদ্ভুত এক কম্বিনেশন। বাংলায় থাকা বিহারি মানুষটা সারা জীবন এখানে থেকে এখানকার মতোই হয়ে গেছে। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা বাংলায় থেকে পুরো বাঙালি হয়ে গেছে। এরকম বহু মানুষ আছে যারা এই বাংলায় থেকে ছোট থেকে বড় হয়েছেন এবং তারা প্রকৃত অর্থে বাঙালি হয়ে গেছে, কিন্তু তাদের একটা পরিচয় রয়ে গেছে যে তারা বিহার থেকে এসেছিল। সেই বিহার থেকে আসা মানুষ জিতেন্দ্র তিওয়ারিকে দাঁড় করালে
দুটো দিকে কিন্তু পরিপূর্ণ হতো। আর তিনি সেখানে কিন্তু জিতেও ছিলেন, একবার মেয়রও ছিলেন। মেয়রের পদ থেকে সরে এসে বিজেপিতে আসা, তিনিও চাপে ছিলেন, অর্জুন সিংয়ের মতো এদিক ওদিক করেননি। মানে অর্জুন সিং যেরকম চাপের চোটে ওদিকে চলে গেলেন, এটা কিন্তু তিনি করেননি। তাই জিতেন্দ্র তিওয়ারিকে কেন দাঁড় করানো হচ্ছে এটা ভেবে আমার একটুখানি চিন্তা হচ্ছে, কারণ আমার মনে হয় জিতেন্দ্র তিওয়ারি ছাড়া ফিটেস্ট ক্যান্ডিডেট নেই, অন্তত অর্জুন সিংয়ের চেয়ে বেশি জিতেন্দ্র তিওয়ারিকে আমি বলি। কারণ অর্জুন সিং কেস খাওয়ার ভয় বা 100টা কেস খেয়ে অতগুলো মামলায় খেয়ে চলে গেছিলেন বলে বিজেপি নেতারাই বলেন, কিন্তু জিতেন্দ্র তিওয়ারি অতগুলো মামলা কেস খেয়ে, স্ত্রীর নামে কেস সব কিছু হওয়ার পরেও বিজেপি ছেড়ে যায়নি, তাই তার লয়ালিটি নিয়ে প্রশ্ন ওঠে না। তাই তাকে টিকিট দেওয়া উচিত ছিল বিজেপির আরও আগে, আমার মনে হয় দেওয়া উচিত এবং ইমিডিয়েট ঘোষণা করা উচিত। আর রইল ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার কেন্দ্রে কিন্তু বিজেপি যাকে মনে করছে, দেখুন আমি বলতে পারি না যে শঙ্কুদেব পান্ডা হোক বা কী বলে কৌস্তব বাগচি হোক বা প্রিয়াঙ্কা টিবরাল হোক বা কেউ হোক, আমি জানি না, যেই হোক, ওখানে অনেকে আছে, যে হোক তাকে দাঁড় করাতে হবে। কারণ সব জায়গায় যেখানে প্রার্থী দাঁড় করানো হয়েছে, সব জায়গায় যে একদম ফিটেস্ট ক্যান্ডিডেট দাঁড় করানো হয়েছে এটাও ঠিক নয়। বিজেপি সব জায়গায় ক্যান্ডিডেট যে একদম ফিট দিয়েছে, ঠিক দিয়েছে, এটাও নয় কিন্তু। তাই ডায়মন্ড হারবারে যদি প্রার্থী ঘোষণা করে দেওয়া হয় তাহলে ক্ষতি কি? আমার মনে হয় করে দেওয়া উচিত। এই দীর্ঘসূত্রতা করলে কিন্তু মুশকিল আছে। অভিষেক ব্যানার্জি সকলের সামনে বলে বেড়াচ্ছেন, এখন তো তার আরও জায়গা হয়ে গেছে। নওশাদ সিদ্দিকী আমার ভয় দাঁড়ালোই না, বিজেপি প্রার্থী দিতেই পারছে না, সিপিএমও চিন্তা করছে, মানে এই জায়গাটা চলে গেছে। কাকে সিপিএম দাঁড় করাবে? নওশাদ সিদ্দিকী একজনকে দাঁড় করিয়ে দিয়েছে, এবং কে যে বিজেপির ক্যান্ডিডেট হবে এগুলো নিয়ে সবার মনের মধ্যে একটা রয়েছে। কারণ অভিষেক ব্যানার্জি সেখানে খেলছে, আর অভিষেক ব্যানার্জি চালিয়ে খেলছে। আমি একটা অদ্ভুত জিনিস আপনাদের সামনে বলছি, সেটা আপনাদের হয়তো একটু মনে হবে উল্টো টাইপের। অভিষেক ব্যানার্জি কী করছে জানেন? যতটা আমার কাছে খবর আছে ডায়মন্ড হারবারে, কারণ আমি আবারও বলছি ডায়মন্ড হারবারটা আমার পাশাপাশি জায়গায়, তা আমি গঙ্গার ওপার হলেই ডায়মন্ড হারবার কেন্দ্র। তো আমি যেটা জানি সেটা বলছি আপনাদের, সেটা হচ্ছে বসে থাকা সমস্ত নেতাগুলোকে তুলছে কিন্তু অভিষেক ব্যানার্জি, অর্থাৎ প্রত্যেককে তিনি কিন্তু সক্রিয় করে তুলছেন যাতে ভোটে ব্যাপক মার্জিনে জেতা যায়। আর এখানে বিজেপি কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাটা করতে পারছেন না। আমি বিভিন্ন জায়গায় দেখছি, আমি আমার লোকসভা যদি বলি, এখানেও কিন্তু বিজেপির বহু কর্মী বসে আছে, কিন্তু তাদের কাছে বিজেপির কোনো সংগঠন পৌঁছায় না। কিন্তু ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি কিন্তু বসে থাকা কর্মীদের পাশে পৌঁছে যাচ্ছে এবং তাদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছে, দায়িত্ব দিয়ে লড়ার জায়গায় নিয়ে যাচ্ছে। এক অদ্ভুত লড়াই লড়বে কিন্তু অভিষেক ব্যানার্জি ওখানে। অভিষেক ব্যানার্জি কিন্তু লড়ার জায়গা আছে ডায়মন্ড হারবারে, আর সেখানে বিজেপি যদি ক্যান্ডিডেট ঘোষণা করতে এত দেরি করে তাহলে কিন্তু মুশকিল আছে। বহু জায়গা আছে যেখানে কিন্তু বিজেপির কর্মী সংগঠন, এই সংগঠন ছাড়া কিন্তু বিজেপি জিততে পারবে না। অর্থাৎ ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া বা ভোট কেন্দ্রে বুথে বসা বা কাউন্টিং এজেন্ট, এগুলোর উপর বিজেপিকে জোর দিতে গেলে সংগঠনের জোর দরকার আছে। মানুষ ভোট দেবে, আমি এটা বিশ্বাস করি, মানুষ ভোট দেবে মোদিজিকে দেখে, না বিজেপির কাউকে দেখে ভোট দেবে, না কিছু কোনো প্রার্থীকে দেখে ভোট দেবে না। মানুষ ভোট দেবে নরেন্দ্র মোদীকে দেখে। নরেন্দ্র মোদীর কাজ, ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে থাকবে আর হিন্দুত্ব থাকবে কি থাকবে না, এর উপর বেস করে মানুষ ভোট দেবে। আর সেই ভোটটাকে কাজে লাগানোর জন্য কিন্তু বুথের এজেন্ট, পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্ট এগুলো দরকার আছে, আর সেগুলোর জন্য বিজেপির সংগঠনকে কাজে লাগাতে হবে। তাই ডায়মন্ড হারবারে এখনও প্রার্থীর নাম ঘোষণা না করে ব্যাকফুটে আছে কিন্তু ডায়মন্ড হারবারের বিজেপি। ওদিকে আসানসোল, যেখানে মানুষ টকবক করে ফুটছে, আসানসোলে বহু মানুষকে আমি চিনি, তারা কিন্তু টকবক করে ফুটছে নামার জন্য, কিন্তু তাদের প্রার্থীর নামই ঘোষণা করা হচ্ছে না। যদি আজ ঘোষণা হয়ে যায় এটা ভালো হবে, আর আমার মনে হয় সবচেয়ে ভালো হবে জিতেন্দ্র তিওয়ারি। আমি বারবার বলছি, এই একটা নামের ওপর আমি আটকে আছি। দেখুন আমি কিন্তু বারবার বলি, যে লোকটা জিততে পারবে তাকেই দেওয়া উচিত, বাকি কাউকে দাঁড় করালে জিতবে না, কাউকে দাঁড় করালে জিততে পারবে না, খুব টাফ হয়ে যাবে। বাইরে থেকে কাকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়ে শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে জেতানো মুশকিল আছে, কারণ বাবুল সুপ্রিয়কে নিয়ে এসে জিতিয়ে নেওয়া আর অন্য কাউকে নিয়ে এসে জিতিয়ে নেওয়া এক হবে না। তাই আমার মনে হয় ওখানকার ভূমিপুত্র জিতেন্দ্র তিওয়ারিকে দাঁড় করানোই ভালো হবে। আবারও বলছি, বারবার বলছি, অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলে গেলেন, তৃণমূল থেকে আবার বিজেপিতে চলে এলেন, টিকিট পেয়ে গেলেন। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া জিতেন্দ্র তিওয়ারি কিন্তু হাজার চাপ, হাজার অপমান, হাজার সব কিছুর পরেও, কেস কামারি পরেও এখনও কিন্তু বিজেপির গেরুয়া ঝান্ডাটা ধরেই আছেন। তিনি ওখানকার মেয়র ছিলেন, প্রাক্তন মেয়র, তাই তাকে টিকিট দেওয়াটা আমার মনে হয় ঠিক। দেখুন আমি আমার দাবি তো বলতেই পারি যে আমার মনে হচ্ছে যেটা হলে ভালো হবে। এবার ভালো মন্দ বিজেপি বুঝবে, তাই না? যাই হোক, এটাই ছিল আমার এখনকার রুদ্রবার্তা। যদি মনে হয় আমি কোথাও ঠিক বলেছি তাহলে বলবেন হ্যাঁ ঠিক বলেছি, কমেন্টস করে জানাবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আর যদি মনে হয় আমি কোথাও ভুল বলেছি অবশ্যই বলবেন যে আপনার এটা ভুল, আপনি এটা ভুল বলছেন। আর হ্যাঁ,
নওশাদ সিদ্দিকীকে দাঁড় করানো এবং নওশাদ সিদ্দিকী না দাঁড়ানো, এই সব নিয়ে কিন্তু আজকে রুদ্রবার্তা টুডেটা দেখবেন। ওখানে রাজনীতির আলোচনা রাজনীতিগতভাবে হবে। যেহেতু আমি রাজনীতির ময়দান থেকে ওই লড়াই করে উঠে আসা মানুষ, তাই রাজনীতির ময়দানে মার প্যাচগুলো আমি আপনাদের বলতে পারবো। তো সেগুলো দেখার জন্য বা জানার জন্য বা সেগুলো শেখার জন্য অবশ্যই রুদ্রবার্তা টুডে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সেখানে আপনি সেই সব কথাগুলো শুনবেন যে কথাগুলো কিন্তু কোনো সাংবাদিক আপনাকে বলবে না, কারণ তাদের সেই জ্ঞানটুকু নেই। নিচের তলায় কীরকম লড়াই হয়, ভেতরে সংগঠনে কি কি গণ্ডগোল হয়, এগুলো কিন্তু রুদ্রবার্তা টুডেতেই পাবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়। খুব ভালো থাকুন এই কামনাই করি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।